সকাল 7টার দিকে তো ও বের হলো। মা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, কিন্তু বলেনি। ও, দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসে সোহান এখনো বাসায় আসেনি। বিষয়টা খুব ভাবাচ্ছে আমাকে। যদিও বা তাকে দিয়ে আমার কিছু যায় আসে না, তবুও একটু টেনশন হচ্ছে। এদিকে সোহান লিজার ঠিকানা জোগাড় করে ওর বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, ব্যর্থ হয়। লিজা আগের ঠিকানা নেই। বাড়িওয়ালার কাছ থেকে নতুন ঠিকানা জোগাড় করে খুঁজলো, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। লিজার সাথে যেদিন শেষ কথা হয়েছে সেদিন শুনেছিলাম ও প্রেগনেন্ট। নিউজটা শোনার পরে ওর গালে ঠাস করে কয়েকটা চট বসিয়ে দিয়ে বলেছিলাম, তুই প্রেগনেন্ট হয়েছিস সেটা তোর নিজের দোষে। আমি কি তোর সাথে শুতে চেয়েছিলাম? তুই তো ঝড়ের রাতে নিজের ইচ্ছায় শুয়েছিলি। কই, তখন তো বলিসনি যে আমার সাথে বিনা প্রোটেকশনে শুয়ে যদি কোনো সমস্যা হয় তার দায়ভার তোমাকে বহন করতে হবে। এমন কথা তো বলিসনি। তবে আজ কেন এসব বলছিস? আমার কথা শুনে খুব কেঁদেছিল লিজা। কাঁদতে কাঁদতে বলেছিল, সোহান আমার পেটে যে সন্তান সেটা তোমার জন্মের সন্তান। তখন রেগে গিয়ে বলেছিলাম একদিন ভুল করে শুয়েছিলাম, এতেই তুই প্রেগনেন্ট হয়ে গেলি। শোন লিজা, তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি। কতজনের সাথে শুয়ে পেট বাঁধিয়েছি সেটা বল। কত করে বুঝিয়েছিলেও বিশ্বাস করো সোহান, আমি কারোর সাথে শুইনি, একমাত্র তোমার সাথে শুয়েছি। পকেটে যত টাকা ছিল বের করে লিজার মুখের উপরে ছুড়ে দিয়ে বলেছিলাম, কালকে সকালে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে দিবি। যত টাকা লাগে তোকে আমি দিব, দরকার হলে তোর সমস্ত খরচ বহন করব। তবু তোকে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে হবে। সোহান, তুমি না বলেছিলে আমাকে বিয়ে করবে? হা হা, বিয়ে করব কাকে? তোকে? নিজের দিকে একবার তাকিয়েছিস? শোন, জুতা যতই চকচক করুক না কেন সেটা পায়ে শোভা পায়, হাতে না। তেমনি তুই যতই সুন্দরী হও তবু তুই কিন্তু প্রস্টিটিউট, কথাটা মাথায় রাখবি। এই সোহান যখন বিয়ে করবে তখন কানের কাছে পিয়ানো বাজবে। আমার বউ যখন হেঁটে যাবে রাস্তার সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়বে এক পলক দেখার জন্য, আর পিছনে বসে বাহবা দিবে। কথাগুলো বলে লিজার ঘর থেকে বেরিয়ে আসি। সোহান পুরোনো কথাগুলো মনে করে অস্থির হয়ে ভেঙে পড়ে। লিজার কাঁদো কাঁদো চেহারাটা চোখের সামনে ভেসে উঠলেই নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগে। ভাবছে সেদিন কেন যে নিজেকে সামলিয়ে চলে আসলো না, তবে তো এমন দিনের সম্মুখীন হওয়ার সম্ভব হতোই না। এভাবে হার মারলে চলবে না। যেভাবে হোক লিজাকে খুঁজে বের করতে হবে, যত তাদের সম্ভব, অ্যাট এনি কস্ট। সন্ধ্যার পরে দরজা কলিং বেল বাজলে সাথে এসে দরজা খুলে দিল। বাইরের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। সোহান দরজা আটকে দিয়ে রুমে ঢুকলো। সোহান ভেতরে ঢুকলে আমি তার দিকে তাকিয়ে অনেকটা অবাক হলাম। তাকে সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছে। পুরো মুখ কালো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে নিজের চুল নিজে টেনেছে। আপনি এখন কোথা থেকে আসলেন? আজকে তো আমাকে কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল। মা গতকালকে কত করে বলে দিয়েছে, প্রিন্সিপাল স্যার কল দিয়ে বলেছে আজকে যাওয়ার জন্য, তবুও আপনি আসলেন না। জানেন মা কতটা টেনশনে ছিল? আপনাকে কতবার কল করেছে তবুও ধরেননি। অবশেষে মা আমাকে নিয়ে কলেজে গেছে। আচ্ছা, এত কথা বলছি, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? সোহান কোনো কথাই বলছে না। ধীরে ধীরে বিছানাকে এগিয়ে গিয়ে শুয়ে পড়লো। সোহানকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে আজ। কয়েকদিন ধরে ওর মতে গতি বোঝা যাচ্ছে না, মাথায় কিচ্ছু কাজ করছে না। এই মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছি না। সোহান চোখ বন্ধ করে শুয়ে আছে, পাশে বসে তার দিকে তাকাচ্ছি। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর বললাম, আপনি খাবেন না? সোহান নিশ্চুপ। আপনি কি শুনছেন? আবারও নিশ্চুপ সোহান। বসা ছেড়ে উঠে সোহানের দিকে উকি মেরে তাকালাম। সে ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারলাম ক্লান্ত শরীর, তাই শোয়া মাত্রই ঘুম চলে এসেছে। আধা ঘন্টা পরে দরজায় টোকা দিলে বুঝতে পারলাম কেউ তো এসেছে। বিছানা দিয়ে নেমে দরজাটা খুলে দেখি সোহানের মা। মা, আপনি? হ্যাঁ, তোর সাথে কিছু কথা ছিল, বাহিরে আয়। জি মা। মায়ের সাথে তার রুমে ঢুকলাম। জান্নাত, আমার কাছে আয়। মায়ের এমন কথায় কিছুটা ভয় পেলাম। বিয়ে হওয়ার পরে তিনি নিজে গিয়ে কখনো তার রুমে ডাকেনি, সব সময় সাথীকে রিয়ে ডাকিয়েছেন, কিন্তু আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে বিষয়টা। আমি কিছু বলার আগে তিনি বললেন, জান্নাত, তোকে আমার পুত্রবধূ হিসেবে খুবই ভালো লাগে। তোর জন্য আমি সব করতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমার একমাত্র ছেলেটাকে তোর খুশিতে রাখতে হবে। সোহান আমার একমাত্র ছেলে। কয়েকদিন ধরে লক্ষ্য করেছি ছেলেটা ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, খুব সকালে বেরিয়ে যাচ্ছে। ছেলেটা বিয়ের আগে এতটা উচ্চদৃষ্ট ছিল না, এখন বিয়ে করানোর পরে খুব অশান্তি ভোগ করছে। আমি বুঝতে পারছি তোদের ভেতরে বনিবনা হচ্ছে না। তুই হয়তো সোহানকে মন থেকে মেনে নিতে পারছিস না। জান্নাত, তোর যা প্রয়োজন সব তুই পাবি, কিন্তু তার বিনিময়ে সোহানকে তো সুখী করতে হবে।
ওর মুখে চিন্তার ছাপ দেখলে বুকের ভিতরে চিনচির করে ব্যথা শুরু করে। আমি জানি না তোদের কি নিয়ে সমস্যা চলছে, তবুও আন্দাজ করতে পারছি বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে। মায়ের কথাগুলো শুনেই যাচ্ছি, কিছুই বলছি না। কি আর বলার, কপালে যা আছে তাই হচ্ছে। ওনার ছেলে যা যা করছেন সেটা যদি আমি বলি তাহলে হিতে বিপরীত হবে, কারণ সে তার ছেলের পক্ষেই কথা বলবে। তাই চুপচাপ শুনে যাওয়াই ভালো। শাশুড়ি সব সময় নিজের সন্তানেরই সাপোর্ট করেন, কখনো পরের জিয়ের সাপোর্ট করে না। জান্নাত, তোকে কিছু বলছি, তুই শুনতে পাচ্ছিস না? জি মা, শুনছি। তাহলে চুপ করে আছিস কেন? উত্তর দে। কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? সোহানের সাথে যত বড়ই সমস্যা হোক না কেন, সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু কর। স্বামীকে সুখে রাখতে পারলেই সবকিছু সম্ভব। একটা মেয়েই পারে পুরুষকে ভালো করতে। নারীর জন্যই পুরুষেরা খারাপ হয়, এটা মনে রাখবি। তোর সংসার তুই নিজের মতো করে আগলে রাখবি। দীর্ঘশ্বাস নিয়ে জি মা বলে দাঁড়িয়ে রইলাম। সোহানের মায়ের মুখে হাসি ফুটে উঠেছে, মনে হচ্ছে খুব খুশি হয়েছে। আচ্ছা জান্নাত, আমি রুমে যাই। সোহান উঠলে খাবারগুলো ওভেনে দিয়ে গরম করে দিস। আর তরকারি ঠান্ডা সোহানের পছন্দ না। আরেকটা কথা, সোহানের পছন্দ অপছন্দগুলো জেনে নিস। কখনো ওর অপছন্দের কাজ করবি না, দেখবি সংসার ভালো চলবে। আচ্ছা মা। মা চলে গেলে আমি রুমে ঢুকলাম। সোহানের পাশে এক কোণে চুপ করে শুয়ে পড়লাম। সোহান এখনো ঘুমোচ্ছে। দুপুরে অল্প করে খাওয়াতে খুব খিদে পেয়েছে, কিন্তু তাকে রেখে একা একা খাওয়াটা ভালো দেখাচ্ছে না। আধা শোয়া অবস্থায় শুয়ে আছি। রাত তখন 2:30 বাজে। হঠাৎ ঘুম ভাঙলো আমার। চোখ মেলে তাকিয়ে দেখি সোহানের মুখের উপর মোবাইলের লাইটের আলো জ্বলছে। এত রাতে তিনি মোবাইলে কি করে? আপনি ঘুম থেকে উঠলেন কখন? আমার গলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে রেখে বলল, এই তো একটু আগে। তুমি উঠে গেলে কেন? ঘুম ভেঙে গেছে। কিন্তু আপনি এত রাতে মোবাইলে কি করছেন? আমাকে দেখে মোবাইলটা লুকিয়ে রাখলেন কেন? কি আছে মোবাইলের ভেতরে? আমদা আমদা করে সোহান বলল, কি থাকবে মোবাইলে? কিছুই না। জান্নাত, আমার ভীষণ খিদে পেয়েছে, 1 কাপ কফির সাথে বিস্কুট আনবে প্লিজ? বিষয়টাকে খুব হালকাভাবে নিলাম। আপনি বসেন, আমি নিয়ে আসছি। রান্নাঘরে ঢুকে কফি বানিয়ে মগে ঢেলে পিরিচে করে বিস্কিট নিয়ে রুমে আসলাম। কফির মগটা হাতে দিয়ে বিস্কুটের পিরিচটা বিছানার পাশে রেখে রুমের লাইট জ্বালাতে যাব, তখনই সোহান বাদ সাধল। জান্নাত, কি করছো? লাইন জ্বালালে খেতে মজা নেই, তুমি এসে খাওয়া শুরু করো। অন্ধকারে খাওয়া যায়? কোথায় অন্ধকার? ডিম লাইটের আলোয় তো সমস্ত রুম আলোকিত হয়ে গেছে। এমন আলোয় খাওয়ার মজাই আলাদা। সোহান কফির মগে চুমুক দিচ্ছে আর বিস্কুট খাচ্ছে। কিছুক্ষণ পর পর এদিক ওদিক তাকাচ্ছে। খাওয়া শেষ করে সোহান শুয়ে পড়ল। আমিও সোহানের পাশে শুয়ে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছে। মনে মনে ভাবলাম যেইভাবেই হোক সোহানের মোবাইলটা চেক করতে হবে। পরের দিন সকালে সোহান ওয়াশরুমে ঢুকেছে। আমি নাস্তা রেডি করার জন্য নিচে যাব, তখনই সোহানের ফোনে মেসেজ আসলো। না চাইতেও সোহানের ফোনটা চেক করলাম। যখন তার উপর সন্দেহ হয় তখন চেক করে সন্দেহটা দূর করাই শ্রেয়। নিলয়ের নাম্বার থেকে মেসেজ এসেছে। সোহান, তুই তো এবার পুরোই ফেসে গেছিস জানিস। খুব কষ্টে তোর আর লিজার মেসেজগুলো পেয়েছি। তুই যখন লিজার মেসেজগুলো ঢোকা দিছিলি তখনই মেসেজগুলোর স্ক্রিনশট আমাকে সেন্ড করেছিল। মেসেজটুকু পড়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। তবে সোহানের ফোনে আজকে পাসওয়ার্ড ছিল না বলে দেখার সৌভাগ্য হলো। এরপরে নিচে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। স্ক্রিনশটগুলো এমন ছিল। হাই জান, কোথায় তুমি? আমি তো অফিসে। আজকে বাসায় আসবে কখন? তোমাকে খুব মিস করছি। তোমাকে না দেখে থাকতে পারছি না। হ্যাঁ জান, আমি জানি তুমি খুব হট, তোমাকে দেখলে নেশা করার দরকার পড়ে না। কিন্তু কন্ডোম তো দরকার পড়ে। তোমার ভেতরে তো এখনো যায়নি, তাহলে বুঝলে কিভাবে যে কন্ডোমের দরকার পড়ে কিনা? হা হা হা। এটা না হলে তো আমি প্রেগনেন্ট হয়ে যাব, তখন তো আর সময় পাবে না। বিয়ে করে আমাকে ঘরে তুলতে হবে। এখন কোনো বিয়ে বাচ্চা সবের দরকার নেই। যদিও ভুলবশত হয়ে যাও তাহলে অ্যাবর্শন করে নিবে। আমি কোনো ঝামেলা চাই না, তবে খুব সাবধানে, নিলয় জানি বুঝতে না পারে। বুঝতে পারবে না। গুড গার্ল, তাই তো তোমাকে প্রথম দেখেই পাগল হয়ে গেছি। ডার্লিং, কখন আসবে? ওয়েট করতে পারতেছি না। এতদিনের পরিচয়, আজকে তোমাকে কাছে পাবো, তাও যদি দেরি করে আসো তাহলে কেমনে হয় বলো? জলদি চলে আসো। ওকে জান, আসতেছি।
লিজা সোহানের চ্যাটিং এর স্ক্রিনশটগুলো নিলয় একে একে মেসেঞ্জারে পাঠিয়েছে। সবগুলো পড়ার পর মেসেজ করলো, শালা মনে আছে তো, এক রাতের জন্য জান্নাতকে আমার চাই, না হলে তোর আর লিজার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। মেসেজটা দেখে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। তাড়াতাড়ি উপরে গিয়ে দেখি একটা ভিডিও, ক্লিক করতেই চলতে লাগলো। দেখেই বুকটা ধরফর করে উঠলো। লিজার সাথে সোহানের অন্তরঙ্গতা দেখে তাড়াতাড়ি মোবাইলটা রেখে নিচে চলে আসলাম। ছি সোহান, এতটা বাজে লোক! আমি কখনো বুঝতে পারিনি ও এতটা বাজে হবে। বিয়ের আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তাই তো বলি, তার শরীরে এত ঝাঁজ আসে কোথা থেকে? আমার শরীর ঘিন ঘিন করছে, রাগে শরীরটা কাঁপছে। ডাইনিং রুমে ঢুকে টেবিলের সামনে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। এতদিন ভেবেছিলাম সুহান বড়লোকের ছেলে বলে আমাকে ওর পছন্দ হয়নি, হয়তো বাবার চাপে পড়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। মানুষ বিয়ের আগে যতই খারাপ থাকুক না কেন, বিয়ের পরে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভেতরে এমন কোনো চিন্তাধারা নেই। তার শুধু শরীরের প্রতি ঝোঁক। এমন লুচ্চা মানুষ জীবনে দেখিনি। নিজের বউকে রেখে অন্য নষ্টা মেয়েদের সাথে রাত কাটিয়ে শেষে কিনা সাধু পুরুষ সাজে। মানুষ কতই আজব, ভাবলেও অবাক লাগে। সবচেয়ে কষ্ট লাগলো নিলয়ের মতো ছেলে কি করে আমাকে এক রাতের জন্য চাইলো। সোহান কোনো প্রতিবাদ করলো না। সোহান কি পুরুষ নাকি জানোয়ার? ওর জায়গায় অন্য কোনো পুরুষ হলে এতক্ষণে নিলয়ের জিভ টেনে ছিঁড়ে ফেলতো। আফসোস লাগলো সোহান এমনটা করেনি। ভাবনার মাঝে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি সোহান। মৃদু হেসে চেয়ারের উপর বসলো সোহান। না চাইতেও নাস্তা বেড়ে সোহানকে দিলাম। খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য বেসিনের সামনে গেল। তখনই সোহানের মা এসে বলল, সোহান, তোর ছোট খালা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমি সাথীকে নিয়ে যাচ্ছি, তুই আর জান্নাত বাসায় থাকিস। জান্নাতকে একা রেখে কোথাও যাস না আবার। আমরা 2 দিনের মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে মা। সকাল 10টার দিকে মা সাথীকে নিয়ে চলে গেল। সবাই চলে গেলে সোহান ব্যাংকে চলে যায়। যাওয়ার সময় দরজা লক করে দেয়। সন্ধ্যার আগে দরজার লক খোলার শব্দে বুঝলাম সোহান এসেছে। আমি সোফার উপর বসে বসে টিভি দেখছি। রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে চুপচাপ নিজের রুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে বলল, জান্নাত খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। টিভির রিমোটটা রেখে রান্নাঘরে ঢুকলাম। শর্টকাট কি বানানো যায় ভাবতে লাগলাম। হঠাৎ খেয়াল আসলো গরম গরম সবজি বড়া বানিয়ে নিলেই হয়। আমি তো এবারের কাজের লোক। আমার কাজ শুধু স্বামীর সাথে রাত কাটানো আর দিন হলে কামলা দেওয়া। তাদের তো কথা শুনতেই হবে। 3 বেলা খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, আর কি চাই? তার বিনিময়ে তারা একটা পার্মানেন্ট ঝি পেল। আমাকে এখন ঝি ছাড়া কিচ্ছু মনে হয় না। শ্বশুরাব্বা বলেছিলেন তাদের বাসায় কাজের লোক আছে, তাই নিজের তেমন কাজ করতে হয় না। কিন্তু আমি আসার পর থেকে আজ অবধি কোনো কাজের লোকের দেখা পেলাম না। এদিকে ভাবতে ভাবতে চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে গেছে। হাত দিয়ে পানি মুছে আবার কাজ করছি। সবজি বড়া বানানোর পরে গরম গরম চুলা থেকে নামিয়ে সাথে কফি আর রুমে ঢুকলাম। সোহানের সামনে রেখে বললাম, খেয়ে নিন গরম গরম সবজি বড়া। এটা আবার কি জিনিস? জীবনেও তো খাইনি। দীর্ঘশ্বাস নিয়ে বলল, এটা গরিব লোকদের সন্ধ্যা নাস্তা। বাসায় কিছু না থাকলে ময়দা অথবা আটার সাথে ঘরে থাকা কয়েক প্রকারের সবজি দিয়ে মেখে গরম তেলে ছেড়ে ভাজা হয়। আপনারা বড়লোক মানুষ, এসব খাবেন কি করে? আপনাদের সন্ধ্যায় নাস্তা থাকে নুডলস, চিকেন ফ্রাই, ফ্রান্সিস ফ্রাই, কাটলেট, মোগলাই, বার্গার, গ্রিন নান, কাবাব, আরও নাম না জানা অনেক খাবার যা আমরা চোখেই দেখিনি। আপনাদের একদিনের বিল দিয়ে আমাদের 1 মাসের মাসিক বাজার হয়। জানেন গরিব মানুষদের কত কষ্ট হয়? কতদিন না খেয়ে কষ্ট করেছি। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সোহানের মেজাজ এবার পুরো গরম হয়ে গেছে। রাগে কটমট করতে থাকে। জান্নাত, এসব কি শুরু করেছো তুমি? সবজি বড়া বানিয়ে এনে এত কথা বলছো কেন? খুব অন্যায় করে ফেলেছি, মাপ চাচ্ছি। আপনার কাছে আর কখনো নাস্তা খেতে চাইবো না। খাবার রেখে উঠে দরজা খুলে যাওয়ার সময় বললাম, কোথায় যাচ্ছেন? লিজার কাছে? কন্ডম নিয়ে এসেছেন কোনটা? আমাকে দেখাবেন না? আর ওই নিলয়ের কাছে আমাকে এক রাতের জন্য পাঠাতে কত নিবেন? নিলয় কিন্তু হেপি দেখতে, খুব স্মার্ট আর সেক্সি। তা কবে পাঠাবেন আমাকে বলুন তো? আমার যে আর তর্স হয়েছে না। লিজার নাম শুনে সোহান অবাক হয়ে যায়। বুঝতে পারলো না জান্নাত লিজার নামটা কিভাবে জানলো, তবে আন্দাজ করলো। তুমি আমার মোবাইল ধরেছো? কেন, ধরা পড়ে গেছেন তাই না? ভাবছেন এইসব কথা আমি কিভাবে জানলাম? সোহান দাঁত মুখ খিটে একাকার করে চিৎকার দিয়ে বলল, জান্নাত, তুমি আমার মোবাইল ধরেছো কেন? সত্যি কথাগুলো বলার জন্য রাগ করেছেন বুঝি?
রাগ করে লাভ নেই, সত্যিটা কখনো চাপা থাকে না। তাছাড়া আপনি যে সাধু ধোয়া তুলসী পাতা নয় সেটা আমিও জানতাম। এতদিন চুপ ছিলাম কেন জানেন? আমার কাছে কোনো প্রুফ ছিল না, কিন্তু এখন আমার কাছে আছে। আপনি এতটা নোংরা কখনো কল্পনাও করতে পারেনি। আপনি লিজার শরীরকে স্পর্শ করে আবার আমার শরীরকে অপবিত্র করেছেন। আচ্ছা, যদি ফ্রিতে মেয়েদের সাথে শুতে পারতেন তবে বিয়ে করলেন কেন? নাকি বউকে দিয়ে বিজনেস করানোর জন্য? বড়লোকেরা বুঝি এইভাবেই ধনী হয়। এর জন্যই বড়লোকদের দু চোখে দেখতে পারতাম না। আমার বাবা বড়লোক বাপের একমাত্র সন্তান দেখে আমাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু ছেলের চরিত্র যে কতটা নোংরা সেটার খোঁজ করেনি। অবশ্য খোঁজ করলেও পাওয়া যেত না। টাকা থাকলে কেউ বদনাম করার সাহস পায় না। যদি তার এলাকায় থাকতে হয়, আপনি বিয়ের আগে কতজন মেয়েদের সাথে এইভাবে রাত কাটিয়েছেন? আমাকে বিয়ে করার পরেই বা কয়জনের ভেতরে গেছেন একটু সঠিকভাবে বলবেন? সোহানের পুরো শরীরে আগুন জ্বলছে জান্নাতের কথা শুনে। চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে আগুনের মতো। মনে হচ্ছে জান্নাতকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলবে। আমি আবারও বলতে শুরু করলাম, আচ্ছা, আপনার এত ক্ষমতা আসছে কোথা থেকে? কতজনকে প্রতি রাতে মন ভরাতে পারবেন? আমি কত পুরুষদের দেখেছি, কিন্তু আপনার মতো এত চরিত্রহীন লোক দেখিনি। আপনি চাইলে পেছনে করা পাপ কাজগুলো ছেড়ে দিয়ে তওবা করে ভালো হয়ে যেতে পারতেন, কিন্তু না, আপনি তা করেননি। কারণ আপনার দম্ভ খুব বেশি। গরিব মানুষকে একদম সহ্য করতে পারেন না। ভেবেছিলাম আমার চেয়ে ডাবল বয়সের ছেলের সাথে বিয়ে হলেও হয়তো বা সে আমাকে পৃথিবীর সমস্ত সুখ দেবে। সবাই বলতো বয়স্ক স্বামীরা নাকি বউ পাগল হয়, কিন্তু আমার ধারণা সব ভুল প্রমাণ হলো। জানি না, হয়তো এমনটাই ভাগ্যে লেখা ছিল। আমার অপরাধ কোথায় বলুন তো? আমার সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আপনাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, আর আপনি আমার সব স্বপ্নকে দুমড়ে মুচড়ে পানিতে ফেলে ভাসিয়ে দিয়েছেন, কাগজের টুকরোর মতো করে। আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন কেন? আপনি কি মানুষ? আমি যদি ডাক্তার হতাম তাহলে আপনার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখতাম আপনার শরীরে মানুষের রক্ত আছে কিনা। সকালে যখন মেসেজগুলো পড়ছিলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মনে হচ্ছিল মাথার উপরে পুরো আকাশটা ভেঙে পড়েছিল, যার ভার আমি নিতে পারছিলাম না। আপনারা আমাকে এবং আমার পরিবারকে এইভাবে ঠকাবেন এটা ভাবতে পারিনি। বাবা যদি এর চেয়ে বেশি আমাকে দিন আনে দিন খায় এমন লোকের সাথেও বিয়ে দিত তবুও মনে শান্তি পেতাম, আর না হলে সারা জীবন কুমারী হয়ে বাবার বাসায় রেখে দিত। আপনার মতো নারীর লোলুপ ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে কেটে নদীর জলে ভাসিয়ে দিলেও বোধহয় ভালো হতো। অনেকক্ষণ নিজের রাগটাকে কন্ট্রোল করলো সোহান। সোহান বিছানা দিয়ে নেমে আমার পাশে এসে হাত ধরে টেনে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ায় পিঠের মেরুদণ্ডে টান লাগে। ও মাগো বলে চিৎকার দিয়ে উঠি। এদিকে সোহান দাঁত মুখ খিচে আমার দিকে এগিয়ে আসছে। আসার সময় রুমের এদিক ওদিক ভালো করে তাকায়, কিন্তু হাতের কাছে কিছু না পাওয়াতে বিছানার উপরে বেল্টের দিকে নজর পড়ল। বেল্টটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি বুঝতে পারলাম এখন একটা অঘটন ঘটতে যাচ্ছে। বাসায় কেউ না থাকাতে সুযোগটা পেল সোহান। তোর এত সাহস হয় কি করে? আমার ফোনে হাত দিয়েছিস কেন? আমি পুরুষ মানুষ, একটা না 10টা মেয়ের সাথে রাত কাটাবো, তাতে তোর বাপের কি? তুই তোর সমস্ত চাহিদা পেলেই তো হয়, তারপরও আমার ব্যাপার নিয়ে তো লাফালাফি করিস কেন? কথাই তো আছে, ছোট লোকদের কপালে সুখ সয় না, তাই তো সবসময় এটা নিয়ে ঝামেলা করিস। তোর নিজের দিকে খেয়াল করেছিস তোর কি আছে? তোর বাপ তো একটা ফকির, মেয়েকে আমার কাঁধে তুলে দিয়েই খালাস হয়ে গেছেন, আর কোনো দায়িত্ব নেই। এই বলে সোহান বেল্ট দিয়ে পিঠে আঘাত করলো। আমার বাবা গরিব হতে পারে ঠিকই, তাই বলে আমি কি আপনার দেওয়া কোনো কিছু পরে আছি? দেখেন, হাতের চুড়িও খুলে ফেলেছি, নাকফুলটাও শুধু বাকি আছে, ওটাও খুলে দিয়ে যাব যেদিন আপনাকে ডিভোর্স দিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। আমার কথায় সোহানের মেজাজ আরও গরম হয়ে যায়। তারপর খেপে গিয়ে আবারও বেল্ট দিয়ে বাড়ি শুরু করে। ব্যথায় শরীর ঝলতে লাগলো, তবুও উফ শব্দটা পর্যন্ত করিনি। সোহান বেল্টটা ফ্লোরে ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে এসে চুল ধরে বলল, শোন, তোকে বিয়ে করেছি বলে এটা ভাবিস না যে তোর কথা মতো আমি উঠবো আর বসবো। তোদের মতো ফকিন্নির মেয়েরা আমার পকেটে থাকে। তোকে টাচ করতে গেলে তোর এত সমস্যা হয় কেন? তোর শরীরটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে ধরলেও ক্ষয় হয়ে যাবে? বিয়ে হয়েছে 1 বছর হয়নি, তার ভেতরে মুখ চালানো শুরু করে দিয়েছিস। তোর মুখ ভেঙে দিব। বিয়ের পরে শুনেছি তো গ্রামের ছেলেদের সাথে মাখামাখি করেছিস। আমি মনে হয় কোনো কিছু বুঝি না? তুই কি নিজেকে ভার্জিন মনে করিস? কয়জন ছেলের সাথে শুয়ে এসেছিস তাই বল, আমারটার হিসেব না হয় পরে দিব। তোদের মতো গ্রামের মেয়েদের আমার চেনা আছে, টাকার জন্য সব করতে পারে। এবার সোহানের কথায় আমার ভীষণ রাগ উঠছে। আপনি এত নিজ ভাবতেও অবাক লাগছে।
আজকে নিজের চরিত্র ঢাকার জন্য আমাকে কলঙ্কিনী বানাচ্ছেন। হ্যাঁ, আমি 100 ছেলের সাথে শুয়েছি, আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করেন, তবুও গায়ে পড়ে বিয়েটা করলেন। এখন আবার ঝগড়া করছেন, সমস্যা কি আপনার? বিয়ে করে তো প্রতি রাতেই ইচ্ছামতো ভোগ করেছেন, এমন কোনো রাত নেই যে আপনি শান্ত ছিলেন। তাহলে এত বড় বড় কথা আসে কোথা থেকে? আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার মতো এত ছোট লোক না। আমাকে ছোট লোক বলার আগে নিজে কি সেটা একবার ভাবুন, তারপর না হয় আমাকে বলবেন। সোহান কথা বলার মাঝে গলটা উপরের দিকে চেপে ধরে চাপ দিয়ে বলল, তোকে এত করে বলার পরে মুখ চালাচ্ছিস, তোর গলাটা চেপে ধরে এখানে দম বন্ধ হয়ে যাবে। এটা বলে গলাটা ছেড়ে দিল। আমি সোহানের দিকে তাকালাম। সোহানের চোখ লাল হয়ে আছে। তারপর সোহান দেয়ালের সাথে নিজের হাতটাকে বাড়ি মারে। রাত তখন 4টা বাজে, ওদের রুমে ঝড় বয়ে যাচ্ছে। সোহান রুম থেকে বেরিয়ে যায়। সমস্ত শরীর ব্যথায় জ্বলছে, কোথাও হাত দিতে পারছি না। ওয়াশরুমে উঠে যাওয়ার মতো গায়ে কোনো শক্তি নেই। অনেকক্ষণ পরে ধীরে ধীরে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলাম। ভালো করে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে টান টান হয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, বারবার তন্দ্রা দিচ্ছে। শুয়ে শুয়ে সিদ্ধান্ত নিলাম সোহানের সংসার আর করব না। ওর মতো লোকের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না। এতদিন অনেক ধৈর্য ধরেছি, দেখি ভালো হয় কিনা, কিন্তু না, সোহান ভালো হওয়া তো দূরের কথা, উল্টো আরো গায়ে হাত তুলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তার চরিত্রকে। সকালে বাবাকে কল করে সব কিছু খুলে বলতে হবে। ড্রয়িং রুমের সোফার পাশে হাত পা মেলে দিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে সোহান। মাথার ভেতরে সবকিছু ঘুরছে। এভাবে বসে থেকে বাকি রাত পার করে দিল সোহান। সকাল হওয়ার একটু আগে চোখ দুটো লেগে যায়। হঠাৎ করে সোহান চোখ খুলে তাকিয়ে নিজেকে সোফার পাশে আবিষ্কার করলো। হঠাৎ তার খেয়ালে আসলো রাতের কথাগুলো। তার মানে সারা রাত এখানে ছিলাম। বসা ছেড়ে উঠে তাড়াতাড়ি করে দৌড়ে রুমে ঢুকলো সোহান। আসলে আমার চোখ তার দিকে পড়তেই সাথে সাথে চোখ দুটো নামিয়ে নিলাম। এদিকে শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে। সোহান কাছে এসে হাত ধরলে ছিটানি মেরে বললাম, আমার গায়ে একদম হাত দিবেন না, দূরে থাকেন আমার কাছ থেকে। আমি আপনার সংসার করব না, এতদিন অনেক সহ্য করেছি, আর না। সংসার করব না বললেই হবে নাকি? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি ডিভোর্স চাই। কিসের ডিভোর্স? আমি কোনো ডিভোর্স দিতে পারবো না। আমার ঘর থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আপনার ঘরে রেখে তারপর নিলয়ের বিছানায় পাঠিয়ে দেবেন, এমন কোনো প্ল্যান করেছেন তাই না? আমি বেঁচে থাকতে এমনটা হতে দিব না। আমি কাল সকালে বাসে বাড়ি চলে যাব। জান্নাতের কথা শুনে সোহান আকাশ থেকে পড়ার মতো অবস্থা। জান্নাত, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার কাছ থেকে যেতে চাইলে জীবিত যেতে পারবে না। কি করবেন? মেরে ফেলবেন? আমাকে মেরে ফেলুন, তাহলে আমার চেয়ে আর কেউ খুশি হবে না। আপনার মতো জানোয়ার স্বামীর সাথে সংসার করার চেয়ে মরা অনেক ভালো। এতটা সোজা নয় মরে যাওয়া। আপনার মোবাইলটা দিন, আমি বাবাকে কল করব। ফাইজলামি করছো কেন? তুমি আমার বিয়ে করা বউ, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। হাসালেন আপনি। আমি আপনার বিয়ে করা বউ না, আমি হলাম আপনার ভোগের সামগ্রী। আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র পুরুষত্ব মেটানোর জন্য, তাছাড়া অন্য কোনো কারণ নেই। যে স্বামী তার বউকে বাসায় একা পেয়ে জানোয়ারের মতো গায়ে হাত তুলতে পারে, সে স্বামী নামের কলঙ্ক। ঘৃণা লাগছে আপনার মুখ দেখতে। আপনার ওই মুখটা আমি আর দেখতে চাই না। দয়া করে আমাকে একা থাকতে দিন। সোহান রাগে ফোঁসাতে ফোঁসাতে রুম থেকে বেরিয়ে গেল। সোহান গিয়ে সোফার উপর শুয়ে পড়লো। হঠাৎ তার মোবাইলটা বাজতে লাগলো। মেজাজ গরম করে মোবাইলটা হাতে নিয়ে নিলয়ের নাম্বারটা দেখে আরও কেঁপে যায় সোহান। কয়েকবার বাজার পরে রিসিভ করে বলল, হ্যাঁ নিলয় বল। সোহান, তুই তো কোনো কিছু বললি না ভাবির ব্যাপারটার বিষয়ে। তোর কি অন্য চিন্তাভাবনা আছে নাকি? শোন, যতই লুকোচুরি করিস না কেন, আমি কিন্তু বিন্দুমাত্র ছাড় দিব না। নিলয়, তোর সাথে আমি দেখা করতে চাই। কালকে দেখা করতে পারবি? জান্নাতের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, কালকে এরিনা হোটেল আসবি সন্ধ্যা 7টার ভেতরে। ঠিক আছে। কলটা কেটে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে ঝিম দিয়ে কিছুক্ষণ নিচু করে ভাবতে লাগলো সোহান। কিছুক্ষণ এভাবে বসে থাকার পরে আস্তে আস্তে উঠে ওয়াশরুমে ঢুকলো সোহান। ভীষণ খিদে পেয়েছে তার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ডাইনিং রুমে ঢুকলো। ফ্রিজ খুলে ভালো করে দেখলো কোনো খাবার আছে কিনা। কোনো খাবার না থাকে সোজা কিচেনে ঢুকলো। কিচেন থেকে বেরিয়ে জান্নাতের রুমে ঢুকে ডাকতে লাগলো। সোহানের ডাক কান পর্যন্ত আসছে, তবুও কোনো সাড়া না দিয়ে শুয়ে রইল জান্নাত। রুমে ঢুকে বলল, জান্নাত, তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও জলদি। কোনো সাড়া না পেয়ে মেজাজ গরম করে রাগে ফুঁসতে লাগলো সোহান।
তোমাকে যে রাগারাগি করি তাতে আমার দোষ হয়ে যাচ্ছে। আর তুমি যে কথার কোনো জবাব দিচ্ছ না তাতে কি আমার রাগ হচ্ছে না? আমার শরীরে কি রক্ত মাংস নেই? জান্নাত, আবারও বলছি, আমার খিদে পেয়েছে। এবার মুখ খুলল জান্নাত। বিছানায় শোয়া থেকে উঠে রাগান্বিত কণ্ঠে বলল, আপনার খিদে পেয়েছে, তাতে আমি কি করব? বাসায় কিছুই নেই, আপনি দোকানে গিয়ে নাস্তা করে নিন। তাছাড়া আমি এখন নাস্তা বানানোর মতো অবস্থায় নেই। জান্নাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সোহান। মাথার ভেতর হাজারো চিন্তা কাজ করছে। নিলয়ের সাথে এভাবে যেভাবে হোক মিউচুয়ালে আসতে হবে। যত টাকা লাগে নিলয়কে দিয়ে মুখ আটকানোর চেষ্টা করতে হবে। তারপর ভালোভাবে বুঝিয়ে যেভাবে হোক ভিডিওটা ডিলিট করাতেই হবে। সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকা করতে হবে। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হবে সোহান। জান্নাত, আসতে দেরি হবে, তাই আজকে প্লিজ কোনো বাহানা করবে না। অনেক দিন হলো তোমার সাথে কোনো সম্পর্ক হয় না। আজকে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। আমার আর এমন থাকতে ভালো লাগছে না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাবাকে কল করে বলার সিদ্ধান্ত নিয়েও পরক্ষণে মত পরিবর্তন করলাম। লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। এত কিছু হয়ে যাওয়ার পরেও এমন কথা কিভাবে বলতে পারলো ভাবতেই মাথাটা ভন করে ঘুরছে। সারাদিন চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়। সন্ধ্যা 7:10 আগেই এরিনা হোটেলে ঢুকলো সোহান। চারদিকে একবার চোখ বুলায় সোহান। নিলয়ের দেখা না পেয়ে দরজার সামনে পায়চারি করেছে সোহান। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সোহান। 7:15 বাজে, এখনো নিলয় আসছে না। মেজাজটা একটু একটু করে গরম হয়ে গেল। তাহলে কি নিলয় হারামি আমার সাথে নাটক করছে? পকেট থেকে মোবাইলটা বের করে নিলয়ের নম্বরে কল দিল সোহান। প্রথমবার বাজার পর নিলয় কলটা রিসিভ করে হাসতে লাগলো। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বলল, এত ব্যস্ত হলে কি দিন চলে নাকি? আজকে আমি আসতে পারবো না, জরুরি কাজ পড়ে গেছে। কালকে একই টাইমে আসবি, দেখা করব। নিলয়ের কথা শুনে দাঁতের দাঁত চেপে ধরে যাচ্ছে সোহান। কলটা কেটে মোবাইলটা পকেটে নিয়ে হোটেল থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলো। মনে মনে সিদ্ধান্ত নিল নিলয়ের একটা ব্যবস্থা করতে হবে। বেশি বার বেড়ে গেছে। লোভে যখন একবার হয়েছে, সামনে আরো বেড়ে যাবে। হোটেল থেকে বেরিয়ে সোজা ক্লাবে ঢুকলো সোহান। আজ অনেকদিন পর এখানে আসতে পেরে মনের ভিতর স্বস্তি ফিরে আসলো। দ্রুততার সাথে ক্লাবে জয়েন করলো। এখন লোকজন তেমন কেউ আসেনি। 9টার পর আসতে শুরু করবে। জান্নাতকে তো বলে এসেছিল ফিরতে রাত হবে, তাই এখানে আসা। যদি তাড়াতাড়ি বাসায় চলে যায় তাহলে জান্নাত সন্দেহ করবে। কিছুক্ষণ পরে সোহানের কাঁধে হাত রাখলো মায়া। সোহান, আজকে কি মনে করে আসলি? পথ ভুলে নয় তো? কি রে, বোবা হয়ে গেলি নাকি? এখনো আমার সাথে রেগে আছিস? দেখ, মানুষের জীবনে অনেক ভুল হয়, তাই আমিও না হয় একটা ছোট ভুল করেছি, তাই বলে বন্ধু হিসেবে কি কথা বলা যায় না? সেদিন তোর নিজেরও কিছু দোষ ছিল, যার কারণে এমনটা হয়েছে। তুই কি কথা বলবি না? ঠিক আছে, তুই থাক তোর রাগ নিয়ে, আমি যাচ্ছি। মায়া শোন। হ্যাঁ বল, কি বলবি? বলবো আমার কপাল, এতদিনে একটা খোঁজ পর্যন্ত নিস নাই, আবার কথা বলিস। কি আর বলবো, নতুন বিয়ে করেছিস নাকি? বউ নাকি খুব সুন্দর? তাকে পেয়ে তো সবাইকে ভুলেই গেছিস এখন। তোকে কে বলল? যেই বলুক না কেন, আগে বল কথাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। মিষ্টি কোথায়? এখান থেকে বের হয়ে তারপর খাইয়ে দিব। আমি মিষ্টি খাবো না, আজকের বিলটা তুই দিয়ে দিস, তাহলেই হবে। হা হা করে হাসলো সোহান। বাহ, তোর মুখে হাসি দেখে ভালো লাগছে। অনেকদিন পর মায়ের সাথে জমে আড্ডা দিয়ে রাত 12:30টায় বাসায় ফিরল সোহান। দরজায় কলিং বেল চাপলে জান্নাত এসে দরজা খুলে দিলে চমকে উঠল জান্নাত। সোহান পুরো ঢুলছে। আদো আদো চোখে বলে উঠল, তুমি এভাবে পচা জামা কাপড় পরে আছো কেন? তোমার কি জামা কাপড় নেই? আপনি মদ গিলে এসেছেন? আমি কোথায় পচা জামা পরলাম? এটা তো নতুন। হ্যাঁ এসেছি, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? এত রাতে বাড়ির ছেলে এভাবে মদ গিলে আসে নাকি? অনেকদিন পরে খেয়েছি, আমি রুমে যাচ্ছি, তুমি জলদি আসো। সোহান চলে গেলে জান্নাত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে বসলো সোহান। জান্নাত টের পেয়েও কিচ্ছু বলেনি। জান্নাত, আই এম সরি। আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল তুমি আমার মোবাইল ধরার কারণে, যাতে করে নিজেকে আর সামলাতে না পেরে গায়ে হাত তুলে ফেলেছি। ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। জান্নাত এবার রাগান্বিত হয়ে বলল, আপনার ক্ষমা আপনার কাছেই রাখুন। কতবার ক্ষমা চাইবেন? বারবার ভুল করবেন আর বারবার ক্ষমা করে দিব? এটা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার কথা না হয় বাদই দিলাম, আপনার পুরো পরিবার এখন বাসায় নেই, সেই সুযোগে আপনি মদ গিলে এসেছেন। মা আপনাকে এত করে বলে গেল আমাকে একা রেখে কোথাও যেন না যান, তবু আপনি গিয়েছেন। তাহলে এটা কি হলো? আপনি মায়ের আদেশ অমান্য করেছেন। প্লিজ আমাকে ডাকবেন না, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না।
জান্নাত একদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে, কোনো কথাই বলছে না সোহানের সাথে। সোহান পাশে শুয়ে পড়ল, তারপর বারবার জান্নাতের দিকে আর চোখে তাকাচ্ছে। এক পর্যায়ে না পেরে বলে উঠল, এই জান্নাত ঘুমিয়ে গেছো নাকি? জান্নাত এইদিকে তাকাও প্লিজ। সোহানের কথা জান্নাত তার দিকে ঘুরে তাকায়। শরীরের ব্যথা কিছুটা কমলেও মনের ব্যথা এখনো ভরপুর। জি বলেন। জান্নাত এইভাবে রাগ করেছো কেন? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর ভুল করবো না। একটা লাস্ট চান্স দাও, দেখি নিজেকে সংশোধন করতে পারি কিনা। সরি বলতে হবে না। আমি কে যে আমার কাছে সরি বলবেন? সেদিন তো খুব করে মেরেছেন, আজ না হয় আর একটু মারেন। এই কথাগুলো বলে লজ্জা দিও না। প্লিজ, আমি ঘুমাবো। আচ্ছা, গুড নাইট। রাত প্রায় 2টো। জান্নাত আড়মোড়া দিয়ে অপর পাশ ফিরে দেখে সোহান তাকিয়ে আছে তার দিকে। আপনি এখন সজাগ? তুমি আদর না করলে ঘুম যে আসবে না। বেশি ন্যাকামি হচ্ছে না? কিসের ন্যাকামি জান্নাত? এই যে বললেন আদর না করলে ঘুম আসবে না, এতদিন তো কখনো এমন কথা বলেননি, আজ হঠাৎ করে বললেন কোন স্বার্থে? সোহান কথার মাঝে জান্নাতকে তার দিকে টেনে নিল, তারপর জান্নাতের চুলগুলো সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু দেয়। জান্নাত সোহানের চুমুর স্পর্শে কেঁপে ওঠে। সোহান জান্নাতের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঠোঁট দখল করে নিল। জান্নাত কিছু বোঝার আগেই সোহান জান্নাতের মাঝে ডুব দিল। কোনো বাধা দেওয়ার সুযোগ পেল না জান্নাত। রাত 6:45 বাজে। সোহান ক্লান্ত হয়ে হাত পা মেলে দিয়ে ঘুমিয়ে পড়ল। জান্নাত নিজের কাপড় ঠিকঠাক করে সোহানের পাশে শুয়ে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছে তার। কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন একটা পরিস্থিতিতে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। হঠাৎ জান্নাতের খেয়াল আসলো আজকে তো কোনো প্রোটেকশন ইউজ করেনি, তাহলে কি হবে এখন? যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। যার সংসার করার ইচ্ছে নেই তার জন্মের সন্তানকে কিভাবে নিজের পেটে ধরবে সে? তার দেওয়ার সন্তানকে, বাচ্চাকে নষ্ট করার মতো পাপ কাজ দুনিয়াতে একটাও নেই। সোহান তো ঘুমিয়ে পড়েছে। রাতে কি করেছে হয়তো সকালে ভুলে যাবে। কালকে সব কথাগুলো মনে করিয়ে দিতে হবে, না হলে বড় ধরনের সমস্যা হলে ঝামেলায় পড়ে যাবে। সবকিছু ভাবতে ভাবতেই জান্নাত ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মেলে তাকিয়ে পাশে সোহানকে দেখতে না পেয়ে অবাক হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:15 বাজে। এত বেলা হয়ে যাওয়াতে শোয়া ছেড়ে ধর্মর করে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এসে রুমে দাঁড়ালাম। তারপর রুম থেকে বের হয়ে সোহানকে খুঁজতে লাগলাম গতকাল রাতের কথাটা বলার জন্য। সমস্ত ঘর খোঁজার পরেও সোহানকে না পেয়ে কিছুটা হতাশ হলাম। মানুষটা এত সকালবেলা কোথায় গেছে? নিজের কাছে ফোন না থাকার কারণে জানতে পারলাম না তিনি কোথায় গেছে। দরজার কাছে গিয়ে দেখলাম বাহির থেকে লক করা। বুঝতে বাকি রইল না যে সোহানের কারসাজি এটা। অনেকটা অবাকও হলাম যে তিনি যাওয়ার একবারও না বলে গেলেন কিভাবে। নিজের রুমে এসে পায়চারি করছি, কেন জানি ভালো লাগছে না। এদিকে পেটে ক্ষুধাও লেগেছে, কিন্তু রান্না করে খেতে ইচ্ছে করছে না। একটু পরে দরজার লক খোলার শব্দে বুঝতে পারলাম সোহান এসেছে। অনেকক্ষণ পরেই সোহান রুমে ঢুকলো, গলাটা কক করে কাশি দিয়ে এদিকে এসে ট্রেটা বিছানার উপর রাখলো। জান্নাত হাত মুখ ধুয়েছো? কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? একটু পরে বললাম, কিছু বলবেন? নাস্তা কিনে এনেছি, খেয়ে নাও। খাবো না। কেন খাবে না? এমনি। সোহান এবার বিছানার উপর বসে মাথাটা ধরে পড়ল। আমার উপরে রাগ করেছো? আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তবু কেন জানি হয়ে যায়। আমি রাগকে কন্ট্রোল করতে পারি না, কেন জানি বর্তমানে নিজেকে পাগল মনে হয়। হুটহাট রাগ করা। তবে সবচেয়ে বড় বিষয়টা হলো ইদানিং গায়ে হাত তোলা। জান্নাত, বিশ্বাস করো আমি চাই না তোমাকে মারতে, কিন্তু কেন জানি হয়ে যায়। তুমি আর কখনো আমার মুখে মুখে কথা বলবে না। হঠাৎ সোহান বলল, জান্নাত, কালকে রাতে মনে হয় প্রোটেকশন নাওনি। প্লিজ এমনটা করো না। আমি এত তাড়াতাড়ি বেবি নিতে চাই না। জবটা ছেড়ে নতুন জব নিয়ে তার 5 বছর পরে বেবি নেওয়ার চিন্তা ভাবনা করব। তাছাড়া তোমার পড়াশোনা চলাকালে নিলে অনেক ক্ষতি হবে পড়াশোনার। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? এমনিতে অনেক ঝামেলার ভেতরে আছি, তাই এটা নিয়ে কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা মানে? কিসের ঝামেলা? উফ জান্নাত, তুমি শুধু মুখ চালাও। জানো, বন্দুকের গুলির চেয়ে কথার আঘাত ছুরির চেয়েও ধারালো। তোমাকে বুঝিয়ে বলার পরেও তুমি শুধু প্রশ্ন করো, যার কারণে প্রচুর রাগ ওঠে। আপনি বেবি নেওয়াটাকে ঝামেলা বলছেন কেন? বিয়ে করে রাতের পর রাত আমার সাথে শুতে পারবেন, আর বেবি হলে সেটাকে মানবেন না? এটা কি ধরনের কথাবার্তা? শোনেন, একটু আগে আপনি যা বললেন আমি মুখ চালাই বলে আপনার রাগ উঠে। রাগ কি শুধু আপনার একার? আমার কি রাগ নেই? আপনি যে কথাটা বললেন এটা একজন স্বামীর কথা নয়। আসলে আপনি বিয়ে করেছেন শুধু ভোগ করার জন্য, বেবি হলে ঝামেলা গ্রহণ করার জন্য নয়।
তুমি এসব আমাকে বলে কোনো লাভ হবে না। আমি কারো কথা মতো চলি না, নিজের যা বুদ্ধি আছে সেই মতো চলি। হ্যাঁ, সেটা তো ঠিকই। আপনি রাতভর আমাকে নিয়ে ফুর্তি করতে পারবেন, প্রয়োজন হলে বন্ধুর বিছানায় পাঠাতে পারবেন, আর বাচ্চা কনসেপ্ট হলে সেইটাকে মেনে নিতে পারবেন না। একটা বাচ্চা হলে তো আপনার মান সম্মান ডুবে যাবে। সবাই বলবে ওই তো অমুকে বাপ যায়। তাহলে তো মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারবেন না। আমি জানতাম আপনি লুচ্চা, কিন্তু আপনি যে জাত লুচ্চা সেটা জানতাম না। মেয়েদের শরীর ছাড়া কিচ্ছু বোঝেন না। তার চেয়ে একটা কাজ করেন, আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাইলেই আপনার এ ধরনের কোনো চিন্তা করা লাগবে না। নিশ্চিন্তে সব করতে পারবেন। প্রতিদিন পতিতালয়ে যাবেন আর নতুন নতুন মেয়েদের শরীর উপভোগ করবেন। তুমি কি চাচ্ছ আমি তোমার সাথে না শুই? ঠিক আছে, শুলাম না। শোয়ার জন্য অনেক মেয়ে আছে। টাকা দিলে মেয়েদের অভাব আছে নাকি? মা আসুক, তারপর তোমার একটা ব্যবস্থা করব। আপনি এইসব কথা বলতে পারলেন? সোহান কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি তো ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি একজন স্বামী চেয়েছিলাম, কিন্তু এমন স্বামী নয়। সোহান শুধুমাত্র আমার শরীরের টানে আমার কাছে আসে। কি বলে গেল এসব? বাচ্চাটা নাকি ওর একটা ঝামেলা, টাকা দিলে অনেক মেয়ে পাওয়া যায়, এইসব বলে কি বোঝাতে চাচ্ছে? তার কাছে আমার কোনো মূল্য নেই। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কষ্টে বুকের ভেতরটা হাহাকার করছে। চিৎকার করে কাঁদলে বোধহয় কষ্টটা কমে যেত। ঘরের ভেতরে কেন জানি অস্বস্তি কাজ করছে, ভালো লাগছে না কিছু। মাথাটা ঝিমঝিম করছে, সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গেছে। এসির ঠান্ডা বাতাস সহ্য হয় না বলে সিলিং ফ্যান চালিয়ে বসে আছি। মিডল ক্লাস পরিবারের তো, তাই এসি ঠান্ডা বাতাস শরীরে মানায় না। বাবা মার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে? সাথীও নেই যে ওকে বলবো। চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই বাড়ি থেকে বের হতে পারলে বোধহয় স্বস্তি ফিরে আসতো। এখানে থাকতে দম বন্ধ হয়ে মরে যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। সোহানের কোনো পাত্তা নেই। আমাকে আটকে রেখে অফিসে চলে গেছে। একবারের জন্য বলেও যায়নি। খুব রাগ উঠছে নিজের উপরে। কেন মেয়ে হয়ে জন্মালাম? ছোটবেলায় যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন মরে গেলে এসব সহ্য করা লাগতো না। যখন সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবি তখনই বুকটা ধুক করে ওঠে। হায়াত ছিল বলে বেঁচে ফিরেছি, নতুবা মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ডাক্তার বলেছিল কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। অপারেশনের পরে জ্ঞান না ফিরলে তাদের পক্ষে কিচ্ছু করার নেই। আমার অপারেশনে বাবা প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। গ্রাম থেকে ঢাকায় রেফার করলে সরকারি হাসপাতালে এমন ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি করবে না বলে জানায়। অবশেষে বাবার পরিচিত একটা প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করে অপারেশন করে। সুস্থ হওয়ার পরে বুঝতে পারলাম জীবনে মা বাবা ছাড়া কেউ আপন নেই। কথায় তো আছে, এক বোঝে মায়, আরেক বোঝে গায়ে। মা যদি সন্তানের কষ্ট না বুঝতো তাহলে সন্তানের অস্তিত্ব থাকতো না। কথাগুলো মনে করতে করতে দীর্ঘশ্বাস নিলাম। বর্তমানে জীবনটা একটা নরকে পরিণত হয়েছে। চাইলেও এই নরক থেকে বের হতে পারবো না, কিন্তু এখান থেকে যেইভাবেই হোক বের হতে হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু কিভাবে বের হব কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সোহান তো বলে গেল মা আসলে আমার একটা ব্যবস্থা করবে, কিন্তু কি সেটা খুব জানতে ইচ্ছে করছে। দুপুরে কিভাবে রান্না করে নাকে মুখে খেয়ে শুয়ে পড়লাম। দুপুরে কোনোভাবে রান্না করে নাকে মুখে খেয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে চোখের সামনে সব কিছু ভেসে ওঠে, তবুও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। রাতে সোহান বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ঢুকলো। আমি জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। সোহানের উপস্থিতি টের পেয়ে মুখটা ঘুরিয়ে তার দিকে তাকালাম। দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে আছে, শার্টটা ভিজে পানিতে চুপচুপ করছে। খুব চিন্তিত মনে হচ্ছে। তাকে জিজ্ঞেস করার জন্য মুখ খুলতে গিয়ে আবারও বন্ধ করলাম। অনেকক্ষণ বসে আছে চেয়ারের উপরে। এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আপনার কি শরীর খারাপ? এভাবে ঘামাচ্ছেন কেন? কি হলো, কথা বলেন। জান্নাত, তোমার সমস্যা কি? আমার সামনে থেকে যাও, না হলে মেজাজ গরম হলে সমস্যা হয়ে যাবে। মুখ ভেঙচি কেটে চলে গেলাম ড্রয়িং রুমে। সোফার উপরে বসে টিভি দেখছি। অনেকক্ষণ টিভি দেখতে দেখতে কখন যেন সোফার উপরে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে বিছানার উপরে আবিষ্কার করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টে বাজে। তখন মনে পড়লো আমি তো সোফার উপরে ছিলাম, তাহলে রুমে আসলাম কিভাবে? পরে বুঝতে পারলাম সোহান হয়তোবা নিয়ে এসেছেন। এমন ঘুম ঘুমালাম যে টেরই পেলাম না কখন আমাকে নিয়ে এলো। সোহানের দিকে পাশ ফিরে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মাথাটা হঠাৎ করে ঝিমঝিম করছে। কয়েকদিন ধরে
হাজারো চিন্তা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, যার কারণে রাতে ঘুমাতে পারছি না বলে মাথা ব্যথা করছে। সোহানের মা আসার অপেক্ষা করছি, তিনি এলে তার ছেলের সমস্ত বিষয় তুলে ধরব। নিজের ছেলেকে নিয়ে এতদিন অন্ধের মতো বিশ্বাস করে গেছেন, কিন্তু আসলে যে তার ছেলে কত বড় নোংরা মেন্টালিটির বলে বোঝানো যাবে না। বাবার সাথে কথা বলাটা খুব জরুরি, কিন্তু কিভাবে? এত কিছু ভাবতে ভাবতে চোখ দুটো লেগে গেল। সকালে ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে রুমে এসে বিছানার দিকে তাকিয়ে দেখি সোহান ঘুমাচ্ছে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে চুলায় চায়ের পানি দিয়ে 1 কাপ চা করলাম। লিকার হয়ে গেলে মগে ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম। ছটপট আটা দিয়ে 4টে পরোটা বানিয়ে গতকালকের রান্না করা তরকারি আর ডিম পোচ করলাম। হটপটের ভেতরে পরোটা সহ ডিম রেখে সোফার উপরে ফ্যান ছেড়ে বসলাম। প্রচণ্ড গরম পড়েছে, শ্বাস করার মতো বিন্দুমাত্র সুযোগ নেই। ইচ্ছে করছে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে ফেলি, তাতে যদি অস্বস্তি কাটে। কিছুক্ষণ সোফার সাথে হেলান দিয়ে শুয়ে আছি। হঠাৎ সামনের দিকে চোখ পড়তে সুহানকে দেখে চমকে উঠলাম। সুহান শার্ট পরে দরজার কাছে এসে বলল, আমি নাস্তা আনতে যাচ্ছি, তুমি বসো। নাস্তা আনতে যাওয়া লাগবে না, আপনি টেবিলে বসেন, আমি নাস্তা দিচ্ছি। সোহান বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, জান্নাত, তুমি কি নাস্তা বানিয়েছো? জি, কখন? একটু আগে। তুমি এই সকালবেলা নাস্তা বানিয়েছো? সকাল কোথায়, প্রায় 8টা বাজে। যাই হোক, একই কথা। আপনি মোবাইলটা আমার কাছে দিবেন, আমি একটু বাবার সাথে কথা বলতাম, অনেকদিন বলা হয়নি। সুহান কিছুক্ষণ চুপ থেকে বলল, কয়েক ঘন্টা অপেক্ষা করো, আমি তোমার জন্য বিকেলবেলা একটা মোবাইল কিনে নিয়ে আসবো। টর্চ টাচ ফোন কি ইউজ করতে পারো? কখনো করিনি, তবে চেষ্টা করলে পারবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, তাইলে বিকালে পেয়ে যাবে। এখন জলদি নাস্তা দাও, খেয়ে ব্যাংকে যাব। সোহানকে নাস্তা বেড়ে সামনে দিলাম। সোহান পরোটা ছিঁড়ে ছিঁড়ে ডিম দিয়ে খাচ্ছে। মায়ের সাথে কি কথা হয়েছে? তারা আসবে কবে, কিছু বলেছে? কথা তো হয়েছে, কিন্তু আসার কথাটা জিজ্ঞেস করতে মনে ছিল না, আজকে কল করে জিজ্ঞেস করে দিব। সোহান খাওয়া শেষ করে হাত ধুয়ে তারপর কুলি করে রুমে ঢুকলো। একটু পরে রেডি হয়ে বেরিয়ে এসে বলল, জানাত, আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। সোহানের কথাগুলো শুনে আমি তো পুরোই মেরে চমকে গেলাম। বিয়ের পরে এই প্রথম সোহান এমন কথা বলল। সোহান দরজা লক করে চলে গেল। নাস্তার টেবিলের পাশে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ চিন্তা করলাম সমস্ত বিষয় নিয়ে, কিন্তু মাথায় কিছুই কাজ করছিল না। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু ঘুম তো আসছে না, মাথাটাও ঝিমঝিম করছে। বিছানার উপরে এপাশ ফিরছি তো ওপাশ, কিছুতেই ঘুম আসছে না। সোহানের মতিগতি ভালো লাগছে না। সোহানকে আমার কাছে সাইকো মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো রাতের প্রোটেকশনের ব্যাপারটা তো সোহানকে জানানো হয়নি। সন্ধ্যার পরে সোহান রুমে এসে আমার হাতে মোবাইলের প্যাকেট ধরিয়ে দিল। জান্নাত, এই নাও, তোমার জন্য ফোন কিনে এনেছি। প্যাকেটটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেলাম। তিনি তার কথা ঠিক রেখেছেন। একদিন তো বলেছিলেন মেয়েদের ফোন ব্যবহার করার পক্ষে সে নয়, তবে হঠাৎ কি এমন হলো যে সে নিজে থেকে ফোন কিনে দিতে চাইলো এবং যেই বলা সেই করা। খুব অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। সোহান তার মাকে কল দিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? বাবা, সাথী কেমন আছে? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। জান্নাত কোথায়? এই তো আমার পাশে আছে। জান্নাতের কাছে দিয়ে কথা বলবো। সোহান ফোনটা আমার কাছে এগিয়ে দিল। ফোনটা কানের কাছে ধরে হ্যালো বলতেই মা বলল, জান্নাত, কেমন আছিস? কোনো খোঁজ খবর নাই। মায়ের কথা কি একবারও মনে পড়েনি? পড়েছে তো মা, কিন্তু আমার তো ফোন নেই। কথা বলার সময় সমস্ত শরীরে তীব্র থেকে তীব্রতর ব্যথা করছে, তবুও কাউকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলাম। মা, আপনিও তো একটিবারও কল করে কথা বলেননি, আপনিও তো ভুলে গেছেন। আমি যখন তোকে চেয়েছি সোহান বলেছে হয় তুই ঘুমাও, না হলে সোহান অফিসে। আমি বারবার করে বলে গেলাম তোকে একা রেখে যেন কোথাও না যায়, তবু সোহান গেছে। বিষয়টা আমার মোটেও পছন্দ হয়নি। যাই হোক, আমারই ভুল হয়েছে। তোকে একটা মোবাইল কিনে দিলে ভালো হতো, তাহলে এত ঝামেলা লাগতো না। মা, আপনারা কবে আসবেন? আল্লাহ বাঁচালে কালকে আসবো। ঠিক আছে মা। কথা বলা শেষ হলে সোহান ফোনটা নিয়ে অন্য রুমে চলে গেল। আমি গম্ভীর হয়ে চুপচাপ বসে রইলাম। সোহানের মা আসলে সবকিছু বলে স্বামীর সংসার ছাড়বো। এমন স্বামীর ঘর করতে মন চাচ্ছে না। একটু পর সোহান রুমে এসে আমার পাশে বসে বলল, জান্নাত, মোবাইল পছন্দ হয়েছে? দীর্ঘ সময় নিয়ে বললাম, পছন্দ আর অপছন্দের কিছুই নেই।
জীবনে মোবাইল তো ইউজ করিনি, তাই জানিও না যে মোবাইল কেমন হয়। তাছাড়া আপনি যখন নিয়ে এসেছেন অবশ্যই ভালোই হবে। ভিতরে সিম ভরা আছে, তুমি এখন তোমার বাবার সাথে কথা বলো। অবাক হয়ে সোহানের দিকে তাকালাম। আরেকটা কথা, বাবার সাথে কথা বলো ঠিক আছে, তবে আমার বিপক্ষে কোনো কথা বলবে না। তোমার আর আমার ভিতরে যা আছে সেটা স্বামী স্ত্রীর ব্যাপার, বাইরের কারোর সামনে বলা যাবে না। সোহানের কথা শোনার পরে কি উত্তর দিব বুঝতে পারলাম না। মাথার ভেতরে শুধু একটা বিষয় কাজ করছে, সোহানের সাথে একসাথে থাকা সম্ভব না। হঠাৎ সোহানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে অপরিচিত নাম্বার দেখে অনেকটা বিস্মিত হলো সোহান। কয়েকবার বাজার পরে কলটা রিসিভ করে কাপা গলায় বলল, হ্যালো, কে? আপনি কি সোহান বলছেন? নিলয় আপনার কি হয়? নিজের নাম শুনে আরও চমকে গেল সে। আপনি কে বলছেন? বলল, নিলয় আমার বন্ধু হয়, কিন্তু আপনি আমাকে সব জিজ্ঞেস করছেন কেন? কোনো সমস্যা হয়েছে? জি, নিলয়ের খুন হয়েছে। কে যেন নিলয়কে খুন করে লাশটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে। নিলয়ের খুন হয়েছে মানে? কথাটা বলি জোরে চিৎকার দিয়ে উঠল সোহান। নিলয়ের খুনের কথা শুনে হাত পা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাচ্ছে। কিছু ভেবে পাচ্ছে না কি করবে, তবুও নিজেকে সামনে নিয়ে কাপা কাপা গলায় বলল, নিলয়ের মা বাবাকে কল করে জানাচ্ছি। আসার কথা শুনে আরও কাপা কাপা গলায় বলল, ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আসছি। সোহান মোবাইলটা রেখে দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে, মাথা বেয়ে দরদর করে ঘাম পড়ছে। জান্নাত সোহানের দিকে আচোকে দেখে অনেকক্ষণ কিছু জিজ্ঞেস না করে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে সোহানকে। জান্নাতের বলার জন্য মুখ খুলবে, তখনই সোহান বলল, জান্নাত, নিলয় খুন হয়েছে। কি বলেন, কিভাবে? জানি না, এইমাত্র কেউ একজন কল করে বলল যে নিলয় খুন হয়েছে। আমাকে ঘটনাস্থলে যেতে বলেছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? চেনা নেই জানা নেই আপনাকে কল করে নিলয়ের খুনের কথা বলবে কেন? আপনি একটু চিন্তা করে দেখুন তো, এটি কি আদৌ সম্ভব? নিলয়ের খুন হয়েছে মানলাম, কিন্তু তারা আপনার নাম এবং নাম্বার কোথায় পেল? বিষয়টা একটু কেমন রহস্য লাগছে না আপনার? হুট করে কারো খুনের কথা পুলিশকে না জানিয়ে আপনাকে জানাবে কেন? আপনি তো নিলয়ের কিছুই হন না, তাহলে যেখানে বাবা মাকে জানানোর কথা সেটা না করে আপনাকে বলল, আমার কাছে সন্দেহজনক লাগছে। আরেকটা কথা, নিলয়ের মা বাবা যদিও মৃত্যুর খবরটা না পায়, তাইলে আপনি নিলয়ের বাবার কাছে কল দিয়ে পুরো ঘটনাটার সত্যতাটা যাচাই করুন। একজন অপরিচিত লোক আপনাকে যেতে বললেই আপনি যাবেন, এটা কেমন কথা? যদি আপনাকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে কি করবেন? মানুষকে বিশ্বাস করতে নেই, দিনকাল ভালো না। যদি আপনার পুরনো কোনো শত্রু হয়ে থাকে তাহলে তো সমস্যায় পড়বেন। জান্নাতের কথাগুলো শুনে সোহান পুরো অবাক হয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না। জান্নাতের কথা জোর আছে, এটা মানতে হবে। তবুও জান্নাতকে কিছু বুঝতে না দিয়ে চুপ করেই কিছুক্ষণ নিজে নিজে ভাবলো, জান্নাত, তোমার কি সত্যি মনে হয় কেউ আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। হয়তোবা। আসলে আজকাল বোঝা যায় না কে সত্যি বলছে আর কে মিথ্যা। আপনার কাছে মনে হচ্ছে কারো ক্ষতি করেননি, কিন্তু তার কাছে মনে হয়েছে আপনি তার ক্ষতি করেছেন। বিষয়টা এমনও হতে পারে আমি শুধু ধারণা করলাম মাত্র। সত্যি যে এমন হবে এটা বলা যায় না। যাই হোক, আমার যেটা মনে হয় বললাম, বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে। সোহান সোজা হাঁটা শুরু করলো রান্নাঘরের দিকে। আমিও ফ্যাল ফ্যাল করে তার পথের দিকে তাকিয়ে রইলাম। একটু বাদে হাত ভর্তি মগ নিয়ে রুমে ঢুকলো সোহান। এখন সোহানকে কিছুটা হলেও স্বাভাবিক মনে হচ্ছে। মানুষটার সাথে বিয়ের এতদিন পরেও তাকে চিনতে পারলাম না, এটা খুবই দুঃখজনক হলেও সত্যি। কিন্তু ভাগ্যের লেখন বদলানো যায় না, এটা চিরন্তন সত্য। সোহান রুমে ঢুকে মগটা এগিয়ে দিয়ে বলল, নাও, কফি খেয়ে শরীরটা চাঙ্গা করে নাও। হাত বাড়িয়ে কফির মগটা হাতে নিলাম। মগে চুমুক দিতে দিতে বললাম, আপনার কি মনে খুশির দোলা লেগেছে নাকি? এতক্ষণ মনমরা হয়েছিলেন আর এখন পুরো চাঙ্গা, কাহিনী তো কিছুই বুঝলাম না। সব ঠিকঠাক আছে তো, নাকি মাথার ভেতরে অন্য কিছু ঘুরছে? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি কফি খাও। কফি খাওয়া শেষ করে মগটা টেবিলের উপরে রেখে মোবাইল চাপতে লাগলো সোহান। অনেকটা বিরক্ত লাগছিল আমার। ততক্ষণে সোহানের ফোন আবারও বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ দুটো বড় হয়ে গেল, মনে হচ্ছে ভূত দেখার মতো অবস্থা। স্ক্রিনের উপরে নিলয়ের নাম্বারটা ভেসে উঠেছে। তোতলাতে তোতলাতে বলল, এ কি, নিলয়ের নাম্বার থেকে কে কল করেছে? একটু আগে তো বললো নিলয়ের নাকি লাশ পাওয়া গেছে। তাহলে কি নিলয়ের আত্মা কল করেছে? সোহান কথাগুলো বলছে আর ভয়ে ভয়ে কাঁপছে। এবার আর বসে থাকতে পারলাম না। ফোনটা নিজের হাতে নিয়ে হ্যালো বলতেই অপর পাশ থেকে একজনে বলল, নিলয় যে কোনটা হয়েছে সেটা তো সোহানকে কনফার্ম করে বলা হয়েছে, তবুও লাশটা দেখার জন্য আসলো না কেন? বন্ধুর লাশ দেখতে না এসে পারলো কিভাবে?
মানুষ তো মানুষের জন্য, কিন্তু সোহান এত বড় পাষাণ হইল কিভাবে? লোকটির কথা থামিয়ে বললাম, কে আপনি? তাছাড়া সোহান নিলয়কে দেখতে যাবে কি যাবে না সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। আপনি এতে নাক গলানোর কে? শোনেন, লাশ পাওয়া গেছে তো সেটা সোহানকে বারবার বলছেন কেন? পুলিশকে ইনফর্ম করেন, তাইলে তারা এসে সবকিছুর ব্যবস্থা করবে। শুধু শুধু একটা মানুষকে হয়রানি করার কি আছে? ওয়েট ম্যাডাম, আপনি কি বলছেন বুঝতে পারছেন? আমি সোহানকে হয়রানি করতে যাব কেন দুপকে? আমার তো আর দায় পড়েনি, সব কিছু একটা লিমিট আছে। ঘটনাস্থলে সোহানের চশমা পেয়েছি, তাই বুঝতেই তো পারছেন সোহান সন্দেহ তালিকায় পড়েছে। পুলিশে জানানোর আগে সোহানের সাথে কথা বলাটা দরকার, শেষে হিতে বিপরীত হবে। আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে চশমাটা সোহানের? আপনি কি খুন করার সময় সোহানকে দেখেছেন? না, দেখিনি। তবে চশমাটা নিশ্চিত করে কিভাবে বলছেন ওটা সোহানের? একরকম চশমা তো অহরহ পাওয়া যাচ্ছে, তাইলে এটা কোন ধরনের কথা? দেখুন ম্যাডাম, আপনার সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই। যদি সোহান নির্দোষ হয়ে থাকে তাইলে সেটি ভিন্ন কথা, আর যদি দোষী প্রমাণিত হয় তাইলে এর ফলাফল ভালো হবে না। দীর্ঘশ্বাস নিয়ে কলটা কেটে দিয়ে সোহানের হাতে ফোনটা দিয়ে বললাম, জান্নাত, তবে কি সত্যি নিলয়ের মৃত্যু হয়েছে? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। নিলয়ের নাম্বার থেকে কল এসেছে, বিষয়টা এখন ভাবাচ্ছে। জানি না, তবে বিশ্বাস করতে পারছি না। তাইলে আমি গিয়ে একবার দেখে আসবো? যদি আপনার সমস্যা না হয় তাইলে পরিচিত কাউকে নিয়ে যেতে পারেন, অন্তত পক্ষে নিজের মনকে সান্ত্বনা তো দিতে পারবেন। সোহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাত অনেক বাজে, এখন কাউকে ডাকাটা তার ঠিক হবে না, তাই সে নিজে একা যাওয়ারই সিদ্ধান্ত নিল। গাড়ি চলছে ধীর গতিতে। সোহান চালাচ্ছে ঠিকই, তবে মনের ভিতরে অজানা ভয় কাজ করছে তার। সত্যি নিলয় মরেছে? যদি মরে থাকে তবে কে মারল ওকে? আমার জানা মতে তো নিলয়ের রিলেটিভ তেমন নেই। তবে কি বাহিরের লোক মেরেছে? কিন্তু আমার চশমাটা ঘটনাস্থলে কিভাবে পেল? সত্যি কি আমার চশমা? আদৌ কি এমনটা সম্ভব? হঠাৎ মনে পড়লো একবার তো নিজের চশমাটা নিলয়ের। সবকিছুর হিসাব মেলাতে মেলাতে গাড়িটা এসে থামলো। শুনশান জায়গাটায় অনেকটা ভয় কাজ করছে সামনে এগোতে। যতদূর চোখ যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না এমন অন্ধকার রাস্তায়। অনেকটা পথ এগানোর পর সিদ্ধান্ত নিল সামনে আর আগাবে না। হঠাৎ মনে পড়লো ওই নম্বরে কল দিয়ে একবার চেক করে সে এখন কোথায় আছে। পকেট থেকে ফোনটা বের করে নম্বরটাতে কল করলো সোহান, কিন্তু নম্বরটা সুইচ অফ বলছে। নম্বরটা বন্ধ দেখে সোহানের মাথায় আবারও চিন্তার ছাপ ফুটে উঠেছে। নম্বরটা বন্ধ কেন? তাহলে কি জানাতে কথাই সত্যি? গাড়িটা পেছনে মোড় ঘোরাতে গিয়ে সামনে কাউকে অস্পষ্টভাবে দেখতে পেল সোহান। ভালো করে খেয়াল করার চেষ্টা করলো, কিন্তু চেহারাটা কাপড় দিয়ে ঢাকা। দেখতে দেখতে গাড়ির একদম কাছাকাছি চলে এসছে। সোহান ভেবে পাচ্ছে না দরজা খুলবে কি খুলবে না। সোহানের বলার অপেক্ষা না করে লোকটি গাড়ির গ্লাসের টোকা দিল। সোহান দরজাটা খুলতে বাইরে বের হয়ে বলল, কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে ভালো করেই চিনি। আপনাকে খুন করার জন্য আমাকে সুপারি দেওয়া হয়েছে। নিজের খুনের কথা শুনে সোহানের চেহারার রং পাল্টে গেল। ভয়ে সমস্ত শরীর শিউরে উঠল। রাস্তার সামনে দাঁড়িয়ে এপাশ ওপাশ চোখ করে দেখে জঙ্গলে ভরপুর, কোথায় পালাবে বুঝতে পারছে না। গাড়িতে হাত রাখতে গেলে লোকটি হাতের উপরে তার হাত রাখে। সোহান মনে মনে ভাবতে লাগলো, এবার বুঝি তার জান শেষ। এই জঙ্গলে মেরে ফেলে দিলে তার লাশেরও কোনো খোঁজ থাকবে না। লাশটা শকুন শিয়ালরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথাগুলো ভাবতে পারছে না। ভাবতে গেলে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা করে। সোহান পালানোর জন্য বাবার আমি তখনই পেছন থেকে কেউ এসে মাথার উপরে বাড়ি মারে। সোহানের চোখ ঝাপসা হয়ে আসে, চোখ দুটো বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। ধপাস করে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। মাটির উপরে শুয়ে পড়াতে তার সমস্ত শরীর কাঁপতে থাকে। পেছন থেকে কেউ অট্ট হাসিতে মেতে ওঠে। হাসিতে মেয়ে কি যেন বলছে, কিন্তু সোহান বুঝতে পারছে না। কণ্ঠস্বরটা সোহানের কানে আসতে লাগলো। মনে হচ্ছে কণ্ঠটা খুব পরিচিত, কিন্তু উঠে দাঁড়ানোর মতো শক্তি তার মাঝে নেই। সোহানের জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলো। আধো চোখে আস্তে আস্তে তাকিয়ে রুমের চারদিকে চোখ বুলিয়ে নিজের মাকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। বেঁচে আছে সেটা ভেবে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। সোহানের জ্ঞান ফিরে আসাতে সোহানের মায়ের মুখে হাসি ফুটে উঠেছে। দাঁড়ানো থেকে বেডের উপরে বসে মাথার চুলগুলো টেনে দিচ্ছে সোহানের শরীরটা ব্যথায় জ্বলছে, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চোখ যেন ঝাপসা হয়ে এসছে। সোহানের কপালে টপ করে পানি ফোঁটা পড়ছে। সোহান বুঝতে পারলো এটা কোনো পানি না, তার মায়ের চোখের জল। লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে। তবুও আবেগে ভরা কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠল, মা, জান্নাত কোথায়? ওকে তো দেখছি না। জান্নাত কি আসেনি? কিছুক্ষণ পরে সোহানের সেদিনের রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। বুকটা ধূপ করে কেঁপে উঠল। সোহা ছেড়ে উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সোহান।
কাঁদো কাঁদো হয়ে রাতের সমস্ত ঘটনা মাকে খুলে বলে। কথা শোনার সময়ে সোহান পুরোপুরি উত্তেজিত হয়ে যায়। মা তাকে বহু কষ্টে থামিয়ে হাত মাথায় বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে থাকে। সোহান মায়ের কোনো কথা কানে লাগাচ্ছে না, সে নিজের মনে যা আসছে তাই বলে যাচ্ছে। সোহানের কান্না আওয়াজ শুনে সাথী ভিতরে আসলো। সোহান সাথীকে দেখে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। ভাইয়ের কান্না দেখে বোনের পরাণ যেন বেরিয়ে যাচ্ছে। ভাইকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই সাথীর, তবুও বলল, ভাইয়া এভাবে কাঁদলে কি হয় বলো? তাছাড়া পুরুষ লোকের কাঁদাটা শোভা পায় না। পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক না কেন, ধৈর্য ধরে মোকাবেলা করার মন মানসিকতা থাকতে হবে। সাথীর কথা শোনার পরে সোহান মাকে বলল, মা, জান্নাত কোথায়? ও কি আমাকে দেখতে আসেনি? ঠিক আছে, তোমার বলা লাগবে না। আমি নিজে জান্নাতকে কল করে জিজ্ঞেস করছি যে আমাকে হাসপাতালে দেখার জন্য কেন আসেনি। স্ত্রী হয়ে কিভাবে স্বামীর কাছে না এসে বাসায় একা একা বসে আছে। এবার আসুক, তাহলে ভালো করে বুঝিয়ে দিব এত অভিমান কিভাবে করে। কথা বলতে বলতে বালিশের পাশে নিজের মোবাইলটা দেখতে পেয়ে তারপর হাতে নিয়ে পাওয়ার অন করলো। তখন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে তারিখের দিকে চোখ পড়লে আটকে উঠল সোহান। সোহানের মনে পড়লো সেদিন তো সোমবার ছিল, অথচ আজ বৃহস্পতিবার। তার মানে মাঝে 2 দিন আমার জ্ঞান ছিল না। তাইলে এই 2 দিন আমি কোথায় ছিলাম? অনেকক্ষণ ভাবার পর সোহান তার মাকে বলল, মা, বলো না তো জান্নাত আসলো না কেন? আমাকে তুমি কোথায় পেলে? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি কেমন করে হসপিটালে আসলাম? এই লোকটা তো আমাকে মেরে ফেলার কথা বলেছিল, কিন্তু আমার মাথায় এটা কাজ করছে না। আমাকে ওরা কেন মারতে চেয়েছিল? সোহান, তুই শান্ত হ বাবা। তোকে তো রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে একজন পথচারী পেয়ে হসপিটালে অ্যাডমিট করে। তোকে যখন হসপিটালে আনা হয় তখন তোর বন্ধু রবিন তোকে দেখতে পেয়ে সাথে সাথে আমাকে ইনফর্ম করে। রবিনের কল পেয়ে আমরা ছুটে আসি হসপিটালে। 2 দিন তোর কোনো হুঁশ ছিল না। ডাক্তার বলেছিলেন যদি জ্ঞান না ফেরে তাহলে তুই কোমায় চলে যেতে পারিস। খুব ভয় পেয়েছিলাম আর আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছিলাম যেন আমার বুক থেকে তোকে কেড়ে না নেয়। আল্লাহ আমার দোয়ার কবুল করেছেন, তাই তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া জানাই। সোহান এবার আর শুয়ে থাকলো না। নামাজ জন্য পা বাড়াতে গেলে সাথী বাদ সাধলো। ভাইয়া তুমি নামছো কেন? শুয়ে থাকো। ডাক্তার তোমাকে পুরো 1 মাস বেড রেস্টে থাকতে বলেছে। তোমার শরীর থেকে এতটাই রক্ত পড়েছে সেটা পরিমাপ করা যাবে না। সোহান ফেলফেল করে তাকিয়ে আছে। সাথীর দিকে তাকিয়ে থেকে বলল, জান্নাত আমাকে দেখতে আসলো না কেন? ও সুস্থ আছে তো? সাথী সোহানের হাত ধরে কাঁদো কাঁদো স্বরে বলল। ভাইয়া গলাটা যেন আটকে আসছে সাথীর। সাথীকে সান্ত্বনা দিয়ে বলল, কাছিস কেন বোন? কি হয়েছে? ভাবি তো আজকে সকালে চলে গেছে। জান্নাত চলে গেছে মানে? কি বলছিস এসব? জান্নাত কোথায় গেছে? মা, সাথী এসব কি বলছে? জান্নাত কোথায় চলে গেছে? সাথী ঠিকই বলেছে, জান্নাত তার বাবার বাসায় চলে গেছে। সেখানে গিয়ে কিছুদিন পর তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। মা, তুমি এসব কি বলছো? জান্নাত আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুমি বলো মা, তুমি যা বললে সব মিথ্যা বলেছো। আমি কোনো মিথ্যা বলছি না। জান্নাত আজকে সকালে বাসে করে বাবার বাসায় চলে গেছে। যাওয়ার আগে খুব করে কেঁদেছে, তবে জান্নাত যা করেছে ভালোই করেছে। তোর মতো কুলাঙ্গারের সাথে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। জান্নাতের জায়গায় আমি থাকতে আরো আগেই চলে যেতাম। আমার এখন খুব ঘৃণা লাগছে এটা ভেবে যে আমার পেটে তোর মতো সন্তানের জন্ম হয়েছে বলে। জান্নাত যাওয়ার সময় তোর সমস্ত কুকর্মের কথা বলে গেছে। ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে তুই এমন জঘন্য কাজ করতে পারিস। তুই আমার এতদিনের সমস্ত বিশ্বাস ধুলে মিটিয়ে দিয়েছিস। মায়ের কথা শুনে সোহানের চোখ কপালে উঠল। সোহান কল্পনাও করতে পারেনি জান্নাত সবকিছু এভাবে বলে দিয়ে হুট করে বাবার বাসায় চলে যাবে। মোবাইলটা হাতে নিয়ে জান্নাতের নম্বরে কল দেবে, তখনই তার মা বলে উঠল, কাকে কল দিবি? জান্নাতকে? কোনো লাভ নেই। কল করে জান্নাত এক কাপড়ে চলে গেছে। সাথে সাথে তোর দেওয়া একটা সুতাও নেয়নি মেয়েটা। জান্নাতের মতো মেয়ে যদি প্রত্যেক সংসারে করতে না পারে, তাহলে এমন কোনো মেয়ে হয়নি যে তোর মতো বদমেজাজি রাগী স্বামীর ঘর করবে। কয়েক মাসের সংসারে জান্নাত নিজেকে এতটা গুটিয়ে নেবে যে আমি ভাবতেও পারিনি। মায়ের কথা শুনে পানিতে চোখ টলমল করছে। নিজেকে এখন খুব অপরাধী মনে হচ্ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। জান্নাতের চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছে না সোহান। জান্নাত মাত্র তার বাবার বাসায় চলে আসে। সারা রাস্তায় শুধু নীরবে চোখের পানি পড়েছে জান্নাতের। অটোরিকশা এসে দরজার সামনে দাঁড় করিয়ে বলল,